হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছো, পড়াশোনাও ভালোভাবে চলছে। তো আমাদের যে প্রশ্ন উত্তর সিরিজ, সেই প্রশ্ন উত্তর সিরিজে আমি প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণার যে প্রান্তিক প্রকাশনের বই, অর্থাৎ যে বই হলো আমাদের মাধ্যমিক আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ। মাধ্যমিক আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ বইয়ের যে এমসিকিউগুলো দেওয়া রয়েছে সেগুলো বেশ জটিল প্রকৃতির রয়েছে এবং 1 নম্বরের প্রশ্ন ক্ষেত্রে আমাদের প্রথম অধ্যায় যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেহেতু এখান থেকে কোনো বড় প্রশ্ন থাকছে না, তাই আজকের ভিডিওতে আমি প্রান্তিক প্রকাশনের যে এমসিকিউ টাইপের প্রশ্ন রয়েছে বা 1 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। আর যাদের মনে হয় যে সমস্ত প্রশ্নের উত্তর যারা পারবে বলে মনে করে, তাদেরকে বলবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর কতগুলো প্রশ্নের সঠিক উত্তর হলো সেটাও কমেন্টে এসে উল্লেখ করবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে রয়েছে আমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। একের প্রশ্ন, ইতিহাসবিদ্যা অন্যান্য বিদ্যাচর্চার জননী আখ্যা দিয়েছেন। ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী হিসাবে চিহ্নিত করেছেন কোন ঐতিহাসিক? টয়েনবি, H.A.L. ফিশার, J.M. ট্রাভেলিয়ান, মার্ক ব্লক। ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী আখ্যা দিয়েছেন একের দাগের সঠিক উত্তর হলো গ, J.M. ট্রাভেলিয়ান। ট্রাভেলিয়ান মনে করেন যে প্রতিটা বিদ্যাচর্চার ক্ষেত্রে তার ইতিহাস প্রাসঙ্গিক, যে কারণে তিনি ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে চিহ্নিত করেছেন। দুইয়ের প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। নতুন সামাজিক ইতিহাস চর্চা কবে শুরু হয়? 1940-এর দশকে, 1950, 1960, 1990। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়, এটারও সঠিক অ্যান্সার গ, 1960-এর দশকে। আমরা জানি যে নতুন সামাজিক ইতিহাস চর্চা প্রাথমিক পর্বে তার সূচনা ঘটে পশ্চিমী দেশ অর্থাৎ ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স প্রভৃতি দেশে তার সূত্রপাত ঘটে এবং যার সময়কাল ছিল 1960-এর দশক। এরপরে আমরা আসবো তিনের প্রশ্ন। তিনের প্রশ্ন হলো, জুর্গেন কোকা কোন দেশের ঐতিহাসিক ছিলেন? জুর্গেন কোকা, যিনি একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন, তিনি কোন দেশের? ফ্রান্স, কানাডা, জার্মানি, ইতালি। তিনি ছিলেন জার্মানির ঐতিহাসিক। জুর্গেন কোকা, যিনি ছিলেন একজন জার্মানির ঐতিহাসিক, অর্থাৎ এরও সঠিক উত্তর হলো গ। চারের প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথমে বের হয় বা কোথায় প্রথমে প্রকাশিত হয়? বিপিনচন্দ্র পালের যে আত্মকথা, যার নাম হলো 70 বৎসর, সেটা প্রথম কোথায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকায়, প্রবাসী, সন্ধ্যা না হিতবাদী? বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়, যার সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়। রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রবাসী পত্রিকায় প্রথম 70 বৎসর ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তো এরপরে আমরা দেখে নেব অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। ক্ষয়ের দাগে ঠিক ও ভুল নির্ণয় করো। একের প্রশ্ন, ভিগো ফ্রান্সের চিন্তাবিদ ছিলেন। ভিগো ছিলেন ফ্রান্সের চিন্তাবিদ না, ভিগো, এটা ভুল। ভিগো ফ্রান্সের চিন্তাবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন ইতালীয় চিন্তাবিদ। দুয়ের প্রশ্ন, ক্রিকেট খেলার রাজা নামে পরিচিত। ক্রিকেটকে আমরা খেলার রাজা হিসাবে চিহ্নিত করে থাকি, সঠিক অ্যান্সার, কারণ ক্রিকেটকে আমরা খেলার রাজা বলে থাকি। তিনের প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যের লেখক ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী। অন্নদামঙ্গল কাব্যের লেখক মুকুন্দরাম চক্রবর্তী এমন কিছু আমরা পড়েছিলাম ভারতচন্দ্র রায়ের লেখা অন্নদামঙ্গল কাব্য, এবং যেখান থেকে খাবার দাবারের ইতিহাসের আমরা অনেক কথাই জানতে পারি, অর্থাৎ এটা ভুল। চারের প্রশ্ন, আলেকজান্ডার ফ্লেমিং একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। আলেকজান্ডার ফ্লেমিংকে আমরা চিকিৎসা বিজ্ঞানী হিসাবে চিহ্নিত করে থাকি, অবশ্যই তিনি একজন স্কটল্যান্ডের বিজ্ঞানী ছিলেন এবং যার হাত ধরে আমরা দেখেছিলাম পেনিসিলিন আবিষ্কার হয়েছিল, অর্থাৎ চারেরটা হলো সঠিক। এরপরে পাঁচের দেখব। পাঁচের প্রশ্ন রয়েছে, সরলা দেবী চৌধুরী রানী জীবনস্মৃতি গ্রন্থের লেখিকা। জীবনস্মৃতি গ্রন্থের লেখিকা সরলা দেবী চৌধুরী রানী ছিলেন না, এই গ্রন্থের লেখক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সরলা দেবী চৌধুরী রানীর মামা রবীন্দ্রনাথ ঠাকুর জীবনস্মৃতি গ্রন্থ লেখেন। ছয়ের প্রশ্ন, 1872 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয়। সোমপ্রকাশ পত্রিকা 1872 সালে প্রকাশিত হয় না, সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয়েছিল 1858 সালে দ্বারকানাথ বিদ্যাভূষণের হাত ধরে। 1872 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়, অবশ্যই বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়েছিল 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে। তাহলে এটার সঠিক অ্যান্সার হলো 7। এরপরে আমরা চলে আসবো
পরের পৃষ্ঠা হলো 15 পৃষ্ঠা। 15 পৃষ্ঠাতে রয়েছে আমাদের একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতে পরিধেয়ের প্রধান বৈশিষ্ট্য কী? অর্থাৎ প্রাচীন ভারতের পরিধেয় বা পোশাকের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? মেয়েরা তো সাধারণভাবে শাড়ি ব্যবহার করতো, আর পুরুষেরা হাঁটুর উপরে ধুতি এবং তারা পাজামা ব্যবহার করত। এটাই ছিল প্রাচীনকালের ভারতের পোশাকের প্রধান বৈশিষ্ট্য। দুইয়ের প্রশ্ন, লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম কেন বিখ্যাত? লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম বিখ্যাত কারণ সেখানে আধুনিক ভারতের বা ঔপনিবেশিক ভারতবর্ষের বিভিন্ন ধরনের তথ্য সেখানে লিপিবদ্ধ রয়েছে বা সেখানে সংরক্ষিত রয়েছে। অর্থাৎ ঔপনিবেশিক ভারতবর্ষের ইতিহাস জানতে হলে আমাদের লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের প্রয়োজন হয়। 3 প্রশ্ন, নারীবাদী ভাবনা প্রসারে কোন ফরাসি সাহিত্যিক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? নারীবাদী ভাবনা প্রসারে যে ফরাসি সাহিত্যিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি হলেন সিমোন দা বোভেয়ার। সিমোন দা বোভেয়ার, যিনি একজন ফরাসি সাহিত্যিক ছিলেন, তার চিন্তাধারা নারীবাদী ভাবনা প্রসারে বড় ভূমিকা নিয়েছিল। পরের প্রশ্ন, কলকাতার কোন কোম্পানি আলোকচিত্রের বাণিজ্যিক ব্যবহার শুরু করে? অর্থাৎ কলকাতার যে আলোকচিত্র বা ফটোগ্রাফি, সেই ফটোগ্রাফিকে বাণিজ্যিক কাজে প্রথম কে ব্যবহার করেছিল? বোন অ্যান্ড শেপার্ড কোম্পানি প্রথম কলকাতার আলোকচিত্রকে বাণিজ্যিক ব্যবহার শুরু করেছিল। ইন্টারনেট কবে শুরু হয়? ইন্টারনেটের সূচনা হয়েছিল 1989 খ্রিস্টাব্দে। 1989 খ্রিস্টাব্দে তথ্য প্রযুক্তি বা ইন্টারনেটের সূত্রপাত ঘটে। 6 প্রশ্ন, কোন বিপ্লবে নারীদের সক্রিয় ভূমিকা ছিল? নারীদের সক্রিয় ভূমিকা ছিল ফরাসি বিপ্লবে। 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবে আমরা দেখেছিলাম যে নারীরা সক্রিয় ভূমিকা পালন করেছিল। 7 প্রশ্ন, প্রাচীনকালে গ্রিসে নগর রাষ্ট্রকে কী বলা হতো? প্রাচীনকালে গ্রিসের নগর রাষ্ট্রকে বলা হতো অ্যাক্রোপলিস বা পলিস। এবং আমরা দেখেছিলাম যে এথেন্স এবং স্পার্টা নামে দুটি গুরুত্বপূর্ণ অ্যাক্রোপলিস ছিল, যাদের মধ্যে সবসময় যুদ্ধ লেগে থাকতো। 8 প্রশ্ন, স্টুবাডুর নামে কারা পরিচিত ছিল? স্টুবাডুর হলো এক ধরনের ভ্রাম্যমাণ গীতিকবি, যারা গ্রামেগঞ্জে ঘুরে বুলে তাদের গীতিকাব্য শুনিয়ে বলতো। 3 প্রশ্ন, 3 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করোর মধ্যে রয়েছে 1 প্রশ্ন, মার্ক ব্লক ছিলেন ফ্রান্সের ড্যাশ গোষ্ঠীর ঐতিহাসিক। মার্ক ব্লককে আমরা ফ্রান্সের কোন গোষ্ঠীর ঐতিহাসিক হিসাবে চিহ্নিত করে থাকি? অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিক হিসাবে, অ্যানাল গোষ্ঠীর। 2 প্রশ্ন, মধ্যযুগে ইউরোপে খ্রিস্টান ও ইসলামের সংঘর্ষ ড্যাশ নামে পরিচিত। মধ্যযুগের ইউরোপে খ্রিস্টান ও ইসলামের সংঘর্ষ ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত। ক্রুসেড বা ধর্মযুদ্ধ। 3 প্রশ্ন, ফ্রান্সের সঙ্গে ইউরোপের দেশগুলির ড্যাশ যুদ্ধ বাঁধে। ফ্রান্সের সাথে ইউরোপের দেশ অর্থাৎ ইংল্যান্ডের প্রধান যে যুদ্ধ বেঁধেছিল সেটা হলো স্যাডোয়ার যুদ্ধ বা সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। সপ্তবর্ষব্যাপী বা স্যাডোয়ার যুদ্ধ ফ্রান্সের সাথে ইউরোপের দেশগুলির হয়। 4 প্রশ্ন, ড্যাশ শতকে নারীদের ভোটাধিকারের দাবি স্বীকৃত হয়েছে? কোন সময় নারীদের ভোটাধিকারের দাবি স্বীকার করা হয়? 20 শতকে। 20 শতকে। 5 প্রশ্ন, বিপিনচন্দ্র পাল ছিলেন পূর্ববঙ্গের ড্যাশ জেলার সন্তান? বিপিনচন্দ্র পাল ছিলেন পূর্ববঙ্গের শ্রীহট্টের সন্তান, শ্রীহট্ট জেলার সন্তান, যে কারণে আমরা দেখতে পাই যে তার 70 বৎসরে শ্রীহট্টের বিভিন্ন ধরনের কথাবার্তা উঠে এসেছে। 6 প্রশ্ন, বীরাষ্টমী ব্রত পালন চালু করেন ড্যাশ? বীরাষ্টমী ব্রত চালু করেছিলেন সরলা দেবী চৌধুরী রানী, যিনি জীবনের ঝরাপাতা গ্রন্থের লেখিকা ছিলেন। 7 প্রশ্ন, ড্যাশ ছিলেন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। 1858 খ্রিস্টাব্দে তিনি সোমপ্রকাশ পত্রিকার সম্পাদনা শুরু করেন। 8 প্রশ্ন, বঙ্কিমচন্দ্র ছিলেন ড্যাশ পত্রিকার সম্পাদক? বঙ্কিমচন্দ্র যে পত্রিকার সম্পাদক ছিলেন সেটি হলো বঙ্গদর্শন। 1872 খ্রিস্টাব্দের বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 4 দাগে কিছু বিবৃতি দেওয়া রয়েছে এবং তার মানানসই ব্যাখ্যা আমাদের চিহ্নিত করতে হবে। বিবৃতির মধ্যে রয়েছে, ইতিহাস নিছক অতীত দিনের গল্প নয়। অর্থাৎ ইতিহাসকে আমরা কেবলমাত্র অতীত দিনের গল্প হিসাবে চিহ্নিত করব না। কেন করব না আমরা?
ইতিহাস মানে তো আমরা জানি যে অতীত দিনের গল্প, কিন্তু সেটা নয় কেন, তার ব্যাখ্যা আমাদেরকে চিহ্নিত করতে হবে। যেমন এখানে রয়েছে কয়েতে রয়েছে ইতিহাস ইতিহাস প্রমাণ উপাদানের উপর প্রতিষ্ঠিত অতীত দিনের বিবরণ। অর্থাৎ ইতিহাসে যে বিবরণ আমরা পেয়ে থাকি সেটা হলো প্রমাণ উপাদানের উপরে প্রতিষ্ঠিত, অর্থাৎ তার স্থান থাকে, কাল থাকে, সময় থাকে, বা সমস্ত কিছু একটা ঐতিহাসিকেরা নির্ণয় করে সেটাকে প্রমাণ করে লিপিবদ্ধ করে, যে কারণে ইতিহাসকে কেবলমাত্র আমরা গল্প কথা হিসাবে চিহ্নিত করতে পারি না। এটা মোটামুটি ঠিকই রয়েছে। তো বাকি দুটো অপশান আমরা দেখে নিই, তাহলে আরও ভালোভাবে আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারবো। ক্ষয়ে বলা হয়েছে ইতিহাস অতীতকালের লোককথা মাত্র। না না, কেবলমাত্র কোনো লোককথাকে আমরা ইতিহাস বলি না। যদি লোককথাকে ইতিহাস বলতে হতো তাহলে তার লেখার প্রয়োজনও ছিল না, এবং সেই সম্পর্কে আমাদের সকলকে ধারণার কোনো প্রয়োজন ছিল না। তার মানে খ হচ্ছে না কোনোভাবেই। গয়াতে রয়েছে ইতিহাস বিভিন্ন কালের চিত্রকলা। কেবলমাত্র চিত্রকলা ইতিহাস? চিত্রকলা ছাড়া কি আর অন্য কোনো ইতিহাস নেই? এটাও ঠিক ব্যাখ্যা নয়। তাহলে সঠিক ব্যাখ্যা হলো যে ইতিহাস প্রমাণ উপাদানের উপর প্রতিষ্ঠিত অতীত দিনের বিবরণ, যে কারণে আমরা ইতিহাসকে কেবলমাত্র গল্প কথা বলে চিহ্নিত করতে পারি না। এরপরে আমরা যাব ব্যাখ্যা দুয়ে রয়েছে ব্যক্তিগত চিঠিপত্র থেকে অনেক সময় ইতিহাস চর্চার প্রয়োজনীয় সূত্র জানা যায়। কারণ ব্যক্তিগত চিঠিপত্র থেকে আমরা দেখে থাকি যে প্রয়োজনীয় অনেক ইতিহাস চর্চার প্রয়োজনীয় সূত্র আমরা জানতে পারি। তার কারণটা কি? ব্যাখ্যা একেতে বলা হয়েছে কয়েতে চিঠিপত্রে পত্রলেখকের ব্যক্তিগত জীবনের কথা জানা যায়। হ্যাঁ, ব্যক্তিগত জীবনের কথা জানা যায়, সেটা তো ঠিক, কিন্তু সে কারণে আমরা তাকে ইতিহাস চর্চার প্রয়োজনীয় সূত্র বলতে পারি না। ব্যাখ্যা ক্ষয়াতে রয়েছে ব্যক্তিগত জীবনের স্মৃতির মধ্যে সমকালীন সময়ে চিত্ত প্রতিফলিত হয়। এটা অনেকটা ঠিক। ব্যক্তিগত জীবনের স্মৃতির মধ্যে সমকালীন সময়ে চিত্ত পরিলক্ষিত হয়, কারণ এখন যদি আমি কাউকেও কোনো চিঠিপত্র দিই তাহলে সেখানে অবশ্যই কোভিড-19 কথা উঠে আসবে, লকডাউনের কথা উঠে আসবে, বাড়িতে যে বসে রয়েছি আমরা, স্কুল কলেজ বন্ধ রয়েছে, সে সম্পর্ক কথা তো উঠে আসবেই। অর্থাৎ ব্যক্তিগত চিঠিপত্র থাকলেও সমকালীন সময়ের প্রতিচ্ছবি বা প্রতিফলন তো হবে, এটা ঠিক। এটা অনেকটা মিলছে। এবং পরের ব্যাখ্যাটা দেখি, সেখানে কি বলা হয়েছে। গয়ে বলা হয়েছে সমকালীন সমাজের আচার আচরণ জানা যায়। সমকালীন সমাজের আচার আচরণ জানা যায়, এটাও ঠিক। তাহলে আরেকবার আমরা বিবৃতিটা পড়ে নেব, যেখানে বলা হয়েছে ব্যক্তিগত চিঠিপত্র থেকে অনেক সময় ইতিহাস চর্চার প্রয়োজনীয় সূত্র জানা যায়। অনেক সময় ইতিহাস চর্চার প্রয়োজনীয় সূত্র জানা যায়, তার কারণ হলো, এর সঠিক ব্যাখ্যা হলো খ ব্যক্তিগত জীবনের স্মৃতির মধ্যে সমকালীন সময়ের চিত্র প্রতিফলিত হয়েছে। এরপর আমরা চলে আসবো ব্যাখ্যা তিনে বলা হয়েছে সরলা দেবী চৌধুরী রানীর জীবনের ঝরাপাতায় জাতীয় সংগ্রামের সঠিক চিত্র ফুটে উঠেছে। অর্থাৎ সরলা দেবী চৌধুরী রানীর যে জীবনের ঝরাপাতা, সেখানে জাতীয় সংগ্রামের একটা সঠিক চিত্র ফুটে উঠেছে। যদি আমরা এমনটা বলে থাকি তাহলে তার ব্যাখ্যা হিসাবে আমরা কি চিহ্নিত করব? কয়ে বলা হয়েছে এই স্মৃতিকথায় সরলা দেবী তার ব্যক্তিগত জীবনের সমস্যা লিখেছেন, সে কারণে তাকে আমরা জাতীয় সংগ্রামের চিত্র বলে তুলে ধরবো না, সে কারণে আমরা কখনোই তুলে ধরবো না। ক্ষয়ে বলা হয়েছে স্বদেশী আন্দোলনের ইতিহাসের নানান দিক ফুটে উঠেছে। অর্থাৎ স্বদেশী আন্দোলন, রাজনারায়ণ বসুর যে স্বদেশিকতা সবার, তার বিভিন্ন ধরনের ঘটনাবলী এখানে ফুটে উঠেছে, যে কারণে আমরা তাকে জাতীয় সংগ্রামের সঠিক চিত্র বলতে পারি। এটা অনেকটা মিলছে। এবং পরের অপশানটা আমরা দেখে নিই। এই গ্রন্থে ঠাকুর বাড়ির পরিবেশ জানা যায়। ঠাকুর বাড়ির পরিবেশ জানা যায় বলে তাকে আমরা জাতীয় সংগ্রামের সঠিক চিত্র সাথে মেলাতে পারবো না। তাহলে তিনের সঠিক ব্যাখ্যা হলো খ, যেখানে আমাদের বিবৃতিতে দেওয়া ছিল সরলা দেবী চৌধুরী রানীর জীবনের ঝরাপাতায় জাতীয় সংগ্রামের সঠিক চিত্র ফুটে উঠেছে, তার ব্যাখ্যা হলো স্বদেশী আন্দোলনের ইতিহাসের নানা দিক সেখানে ফুটে উঠেছে। এরপরে আমরা যাব বাম স্তম্ভ এবং ডাম স্তম্ভ মিলানোর ক্ষেত্রে। দেখা যাক এখানে কি বলা হয়েছে। কয়ে রয়েছে জীবনস্মৃতি, সোমপ্রকাশ, 70 বৎসর, বঙ্গদর্শন। উপর দিকে রয়েছে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ বিদ্যাভূষণ, বিপিনচন্দ্র পাল। আচ্ছা, একদিকে লেখক দেওয়া রয়েছে, অন্যদিকে কিছু পত্রপত্রিকা দেওয়া রয়েছে। জীবনস্মৃতি আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর, কোথায় রয়েছে? 2-তে। তার মানে ক হয়ে গেল আমাদের অবশ্যই 2। এরপরে সোমপ্রকাশ, দ্বারকানাথ বিদ্যাভূষণ 3, খ হয়ে গেল 3। 70 বৎসর বিপিনচন্দ্র পাল, গ হয়ে গেল 4। ঘ বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঘ হয়ে গেল 1।
তাহলে আমাদের যে কমিকটা দাঁড়ায় তা হলো 2, 3, 4, 1। জীবনস্মৃতি, রবীন্দ্রনাথ, সোমপ্রকাশ, দ্বারকানাথ বিদ্যাভূষণ, 70 বৎসর, বিপিনচন্দ্র পাল, বঙ্গদর্শন, বঙ্কিমচন্দ্র। ব্যাস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এখানে আমরা প্রান্তিক প্রকাশনের 1 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করলাম। যদি মনে হয় যে 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার প্রয়োজন, এখানে বেশ ভালো ভালো 2 নম্বরের প্রশ্ন রয়েছে। ইতিহাস চর্চায় ভিকোর মতামত, খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চায় গ্রীসের ইতিহাস, গোপন নথিপত্রের ব্যবহার। যদি মনে হয় যে এই 2 নম্বরের প্রশ্নগুলোও আলোচনা করার প্রয়োজন আছে, তাহলে কমেন্টে এসে জানাবে, আমি সেই মতো ভিডিও তৈরি করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।